উৎসব মুখর পরিবেশে সবাইকে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। ফলাফল যাই হোক মেনে নেয়ার আহ্বান। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ইতিহাসের গতিপথ বদলানোর সেই দিনটি এসেছে। কেন্দ্র দখল, ভোটে প্রভাব বিস্তার করা কিংবা উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হয়। এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ডয়েচে ভেলেকে বললেন, জনগণ যাদের পছন্দ করবে কেউই তাদের আটকে রাখতে পারবে না। রাজনীতিতে মানুষ যাকে গ্রহণ করবে তাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, আর যাকে মানুষ গ্রহণ করবে না যত শক্তিই থাকুক না কেন শক্তি প্রয়োগ করে সে ধরে রাখতে পারে না। সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজনে ব্যর্থ হলে মাঠে নামবে জনগণ। হুঁশিয়ারি জামায়াত আমিরের। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ থাকার আহ্বান। কেউ অন্য কিছু করতে চাইলে আমরা অনুরোধ করব জনগণ যেন নিজেদের অধিকারের পক্ষে মজবুত হয়ে দাঁড়িয়ে যায় এবং স্পষ্ট জবাব দিয়ে দেয়। নেত্রকোনায় 4টি ভোট কেন্দ্র পোড়ানোর চেষ্টা দুর্বৃত্তদের। বগুড়ায় বিএনপি নেতার চোখ উপড়ে ফেলার অভিযোগ জামায়াতের বিরুদ্ধে। ভালো ভোট উপহারের প্রতিশ্রুতি আইজিপির। যমুনা নিউজে আমন্ত্রণ। আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সবাইকে উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, সরকার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। প্রতিদ্বন্দ্বী দলগুলোকে কেন্দ্র দখল, প্রভাব বিস্তার বা উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান ডক্টর ইউনূস। একই সাথে ভোটের ফল যাই হোক জাতির বৃহত্তর স্বার্থে মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ধন্যবাদ জানাই দেশের সকল রাজনৈতিক দল। নির্বাচনের বাকি আর মাত্র একদিন। শেষ সময়ে এসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণভোট বিষয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি নির্বাচন, প্রার্থী, তরুণ ভোটার সহ ক্ষমতা হস্তান্তর নিয়ে কথা বলেন। আমরা একটি আশাব্যঞ্জক পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের দ্বার প্রান্তে পৌঁছতে পেরেছি। এবার নির্বাচনে 51টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে জানান প্রধান উপদেষ্টা। বলেন, এ যাবৎকালে যে কোনো নির্বাচনের মধ্যে সর্বাধিক সংখ্যক রাজনৈতিক দলের অংশগ্রহণ। ভোটের ফল যাই হোক ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থে তা মেনে নেয়ার আহ্বান জানান তিনি। ভোটাধিকার কারো দয়া নয়, এটা আমাদের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার। এই অধিকার প্রয়োগের মাধ্যমেই আমরা ঠিক করি আমাদের ভবিষ্যৎ কোন পথে যাবে। আমি সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি আন্তরিক আহ্বান জানাই, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন। ডক্টর ইউনূস বলেন, দীর্ঘ 17 বছর ধরে ভোটাধিকার থাকা সত্ত্বেও ভোট দিতে পারেনি তরুণ ও নারী ভোটাররা। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ইতিহাসের গতিপথ বদলানোর সেই দিনটি এসেছে। গণতন্ত্রের চর্চায় কোনো প্রাণ ঝরে যাওয়া কোনো সভ্য রাষ্ট্রের জন্য গ্রহণযোগ্য নয়। আজ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ইতিহাসের গতিপথ বদলানোর সেই দিনটি এসেছে। ভাষণে অন্তর্বর্তী সরকার প্রধান গুজবে কান্না দেওয়ার পরামর্শ দেন। রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের আহ্বান জানান, কেন্দ্র দখল, ভোটে প্রভাব বিস্তার করা বা উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার। নির্বাচন নিয়ে যারা বিগত মাসগুলোতে উদ্দেশ্যমূলকভাবে সংশয়, সন্দেহ সৃষ্টি করেছিল তারা সম্পূর্ণভাবে ভুল প্রমাণিত হয়েছে। রাজনৈতিক দলগুলোর প্রতি আমি অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই, আপনারা দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সর্বস্তরের নেতাকর্মীদের দ্ব্যর্থহীনভাবে নির্দেশ দিন যেন কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন, কেন্দ্র দখল, ভোটে প্রভাব বিস্তার করা কিংবা উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হয়। এ সময় জুলাই সনদ ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদ কোনো একক দলের ইশতেহার নয়। গণভোট আগামী দিনের দেশের দিক নির্দেশনা নির্ধারণ করবে। এই গণভোট বাংলাদেশের ইতিহাসে একটি নতুন মাইলফলক হয়ে থাকবে। এখানে আপনার প্রতিটি ভোট আগামী দিনের রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি রচনা করবে। সবাইকে উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে
ভোট কেন্দ্রে যান। বলেন নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের সাথে সাথে শেষ হবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। এখন নতুন করে অপপ্রচার চালানো হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তী সরকার নাকি নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে না। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। এককভাবে সরকার গঠনে বিএনপি আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, জনগণ যাদের পছন্দ করবে তাদেরকে কেউই আটকে রাখতে পারবে না। আওয়ামী লীগবিহীন নির্বাচন প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, শক্তি প্রয়োগ করে যে কেউ ক্ষমতা ধরে রাখতে পারে না। 5 আগস্টই তার প্রমাণ। আমরা রাজনীতি করি মানুষের জন্য, মানুষের সমর্থন নিয়ে, মানুষের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা নিয়ে রাজনীতি করি। কাজেই আমি মনে করি রাজনীতিতে মানুষ যাকে গ্রহণ করবে তাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, আর যাকে মানুষ গ্রহণ করবে না যত শক্তিই থাকুক না কেন শক্তি প্রয়োগ করে সে ধরে রাখতে পারে না কিছু। 5ই আগস্ট যার উদাহরণ। সরকার সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হলে জনগণ মাঠে নামবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনকে ঘিরে প্রতিপক্ষ নানা গুজব ছড়াতে পারে এমন আশঙ্কার কথা জানিয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ থাকার আহ্বানও জানান ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার রাতে 11 দলীয় জোটের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের একদিন আগে সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ ও পরিকল্পনা ঠিক করতে বৈঠকে বসে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্য। মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় অফিসে এই বৈঠকে যোগ দেন জোটের শীর্ষ নেতারা। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জামায়াত আমির। জানান, ভোট দিতে ঈদের আমেজ নিয়ে বাড়িতে ফিরছে মানুষ। কেউ পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করলে জনগণ রুখে দেবে। কেউ অন্য কিছু করতে চাইলে আমরা অনুরোধ করব জনগণ যেন নিজেদের অধিকারের পক্ষে মজবুত হয়ে দাঁড়িয়ে যায় এবং স্পষ্ট জবাব দিয়ে দেয়। আমরা আশা করছি জনতারই বিজয় হবে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। তাদের সকলের প্রতি আমাদের অনুরোধ, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে এ দেশ আপনাদেরও। আপনারা ন্যায়নিষ্ঠভাবে, আপনারা নিরপেক্ষভাবে, সুষ্ঠুভাবে আপনাদের দায়িত্ব পালন করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ জাতীয় নির্বাচন সামনে রেখে সারা দেশে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে মাঠে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় চলছে যৌথ বাহিনীর মহড়া। দেশের নির্বাচনের ইতিহাসে এর আগে এমন প্রস্তুতি নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সুষ্ঠু ভোট গ্রহণের জন্য সার্বিকভাবেই প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন, প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীও। এরই ধারাবাহিকতায় মাঠে নেমেছে বাহিনীর সদস্যরা। শুরু হয়েছে বিশেষ মহড়া, চলছে তল্লাশি। দিনের মধ্যভাগে সিলেটের মদন মোহন কলেজে ভোট কেন্দ্র পরিদর্শন করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বড় ধরনের কোনো হুমকি বা ঝুঁকি নেই বলে জানিয়েছে র্যাব। বলে সংখ্যালঘু ও চা শ্রমিক অধ্যুষিত এলাকাগুলোতে ভোটারদের নিরাপত্তায় নজরদারি চালাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী। এখন পর্যন্ত ওরকম কোনো হুমকি, ভয়ভীতি প্রদর্শনের বিষয়টি এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি এবং তারা এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি বিবেচনায় তারা ভোট কেন্দ্রে আসার ব্যাপারে আশাবাদী। ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তিনি বলেন, অতীতের সব নির্বাচনের চেয়ে এবার বেশি পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত করা হয়েছে। অন্যান্য নির্বাচনগুলিতে যেরকম সহিংসতা হতো এবার কিন্তু ওইরকম আল্লাহ দিলে এখন বন্ধ হয় না। আমরা আশা করব যে সামনেও হবে না। ভোটারদের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় চট্টগ্রামের 16টি আসনে 40,000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও 122 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। প্রতি কেন্দ্রে নির্দেশনা অনুযায়ী 4 জন পুলিশ ও 13 জন আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও প্রিজাইডিং অফিসারের জন্য প্রথমবারের মতো 1 জন গানম্যান দায়িত্ব পালন করবেন। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে লালমনিরহাটে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি সীমান্ত দিয়ে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা অস্ত্র চোরাচালান ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। 386টা টোটাল ভোট কেন্দ্র রয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রকে আমরা গুরুত্ব বিবেচনায় আমরা 106টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে ধরেছি। প্রকাশ্য ভোট কেন্দ্র দখলের চেষ্টা করা হলে বসে থাকবে না আইন শৃঙ্খলা বাহিনী। নড়েল পুলিশ সুপারের কার্যালয়ে এমন হুঁশিয়ারি দেন খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক।
রাজশাহীতে নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে শহরে বিশেষ নজরদারি ব্যবস্থা করা হয়েছে। সেনাবাহিনী, বিজিবি সহ অন্যান্য বাহিনীর সদস্যরা শহর ও ভোট কেন্দ্রগুলোতে টহল অব্যাহত রেখেছে। ফেনীর 3টি সংসদীয় আসনে ভোট শান্তিপূর্ণ করতে ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির সদস্যরা। নির্বাচনের আইন শৃঙ্খলা এবং নির্বাচনী যে আচরণবিধি আছে সেগুলো প্রতিপালন হচ্ছে কিনা এবং কোনো রকম ব্যত্যয় থাকলে সেগুলো আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা মাঠে কাজ করবেন। কুমিল্লায় মহড়া দিয়েছে সেনাবাহিনী। 11টি সংসদীয় আসনে ভোটের দিন সার্বিক নিরাপত্তা দিতে কাজ করবে ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব সহ অন্যান্য বাহিনীর সদস্যরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। প্রচার শেষ হলেও অপপ্রচারের শঙ্কা রয়েই গেছে, তাই গুজব শঙ্কা উপেক্ষা করে কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন হবে তার উপর নির্ভর করছে নির্বাচনের সফলতা। পাশাপাশি নিরাপদে নির্বিঘ্নে ভোটাররা যেন ভোট দিতে পারেন তা নিশ্চিতেও কাজ করছে নির্বাচন কমিশন। দায়িত্ব পালনে ম্যাজিস্ট্রেটদের ওপর কোনো চাপ নেই বলে জানিয়েছেন ঢাকার জেলা প্রশাসক। মঙ্গলবার সকাল 7:30টায় শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। 19 দিনের গণসংযোগে প্রাধান্য পেয়েছে নির্বাচনী ইশতেহার আর আসনভিত্তিক বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি। ভোটের আগ পর্যন্ত আর কোনো প্রচারণা চালাতে পারবেন না প্রার্থীরা, তাই সবাই এখন ব্যস্ত নির্বাচনী কৌশল নির্ধারণে। চলছে এজেন্ট ও সমর্থকদের সঙ্গে শলা পরামর্শ। প্রার্থীদের দেয়া প্রতিশ্রুতি যেন শুধু কথার ফুলঝুরি না হয়, বাস্তবায়ন হোক যতটা সম্ভব প্রত্যাশা ভোটারদের। নির্বাচনে ঢাকার প্রতি আসনে 7 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন। বাড়তি চাপ না থাকলেও আইন অনুযায়ী নির্বাচন সম্পন্ন করাই বড় চ্যালেঞ্জ। প্রেশার তো দূরের কথা, এই বিষয়ে কেউ যে বলবে যে প্রেশার দেওয়ার কোনো কিছু তারা চেষ্টা করবে, এরকম কিছু আমরা এখন পর্যন্ত লক্ষ্য করিনি। এদিকে প্রচারণা শেষ হলেও নতুন সংখ্যা দেখা দিয়েছে গুজব বা অপপ্রচারের। মন্তব্য ফ্যাক্ট চেকারদের। সামনে আসলেই শেয়ার করে দেয়, এটা থেকে আমি মনে করি যে আরো বেশি ছড়ায় যে মিস ইনফরমেশন জিনিসটা। এই বিষয়টাই আমার মনে হয় যে আগামী 2 দিন একটু সতর্ক থাকা উচিত আমাদের। সব জল্পনা পেছনে ফেলে শান্তিপূর্ণ ও প্রতিযোগিতামূলক নির্বাচনের ব্যাপারে আশাবাদী ভোটাররা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। সংসদীয় আসন ও গণভোটের ফলাফল একসাথে গণনা হবে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। মঙ্গলবার বিকেলে এক ব্রিফিংয়ে তিনি বলেন, প্রার্থীরা অনলাইনে প্রচারণা চালালে আচরণবিধি ভঙ্গ হবে না। বর্তমানে সুষ্ঠু নির্বাচনের সব লক্ষণ আছে, বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও প্রস্তুত থাকবে ইসি। এদিকে বিকেলে সিইসির সাথে সাক্ষাৎ করে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচনে নগদ টাকা ছড়ানো সহ কয়েকটি অভিযোগ জানায় তারা। সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত মঙ্গলবার বিকেলে ইসিতে নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, এবারের নির্বাচনে কাঙ্ক্ষিত পরিমাণে ভোটার টার্ন আউট হবে। জানান, পুলিশদের বডি অন ক্যামেরার ফিড এবার থাকছে ইসির কাছে। আনম্যান্ড এরিয়াল ভেহিকেল ব্যবহার করা হচ্ছে, ড্রোন ব্যবহার করা হচ্ছে, বডি অন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। কেন্দ্রগুলোতে নজরদারি নিশ্চিত করার জন্য 90 ভাগের বেশি কেন্দ্রে, প্রায় 100 ভাগের কাছাকাছি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ভোটের দিন কেন্দ্রের গোপন কক্ষে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয় ব্রিফিংয়ে। এছাড়া নির্ধারিত সময়ে বিকাল 4:30টার পর কেন্দ্রের চৌহদ্দিতে লোক থাকলে তাদের ভোটও নেওয়া হবে বলেও জানানো হয়। ভোট গণনা শেষ হওয়ার সাথে সাথেই প্রিজাইডিং অফিসার গণনা কার্যক্রম হাতে নেবেন। বাক্সগুলো অফলোড করার পরে সাদা ব্যালট তথা জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট আলাদা করা হবে, আর পিঙ্ক ব্যালট বা গোলাপি ব্যালট যেটা গণভোটের ব্যালট সেটাকে আলাদা করা হবে। গণনা কার্যক্রম একই সাথে শুরু হবে। পরে বিকেলে সিইসির সাথে সাক্ষাৎ করে বিএনপির একটি প্রতিনিধি দল কোনো দলের পক্ষে ভোটারদের নগদ টাকা দেওয়ার অভিযোগ জানায় দলটি। সাক্ষাৎ শেষে তারা বলেন, শুধু প্রিজাইডিং অফিসারের সামনে নয়, এজেন্টদের সামনে নিয়েও যেন ব্যালট বাক্স দেখানো হয়। 24-এর যে ছাত্র গণ অভ্যুত্থান, এর মধ্য দিয়ে যে নির্বাচনটা আমরা অর্জন করেছি, এই নির্বাচনকে কেউ বাধাগ্রস্ত করার চেষ্টা করলে জনগণ সেটাকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। নির্বাচনে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে বলেও দাবি করেন দলটির স্থায়ী কমিটির এই নেতা। নির্বাচন কমিশনের প্রস্তুতির জন্য সর্বাত্মক। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। বগুড়ার নন্দীগ্রামে জামায়াত নেতাকর্মীদের হামলায় ইউনিয়ন বিএনপির সভাপতির ডান চোখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। দুপুরের সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বগুড়া 4 আসনের বিএনপি প্রার্থী মোশাররফ হোসেন। ছেলের চোখ উপড়ে ফেলার খবরে দুপুরে স্ট্রোক করে মারা গেছেন মাসুদ রানার মা মাজেদা বেগম।
এদিকে বিকেলে সংবাদ সম্মেলনে হামলার অভিযোগ অস্বীকার করে জামায়াত। আহত মাসুদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে। মধ্যরাতে হঠাৎই উত্তেজনা ছড়ায় বগুড়া নন্দীগ্রামের পারশুন এলাকায়। পাল্টাপাল্টি হামলার অভিযোগ ওঠে বগুড়া ৪ আসনের বিএনপি ও জামাত প্রার্থীর সমর্থক এবং স্থানীয় নেতাকর্মীদের মধ্যে। হামলায় আহত হন সালথা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা সহ কয়েকজন। দুপুরে সংবাদ সম্মেলনে বগুড়া ৪ আসনের ধানের শীষ প্রার্থী মোশাররফ হোসেন অভিযোগ করেন, গতরাতে পারশুন এলাকায় জামাত নেতাকর্মীরা ভোটারদের মাঝে টাকা বিতরণের জন্য একটি বাড়িতে অবস্থান নেয়। খবর পেয়ে সেখানে যায় মাসুদ সহ বিএনপির প্রার্থীর কিছু সমর্থক। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জামাতের স্থানীয় আরও নেতাকর্মী সেখানে গিয়ে হামলা চালায়। মাসুদকে মেরে তার চোখের মণি বের করে দেওয়া হলো। পুলিশ সেখানে বলেছে যে আপনারা যা করেন আমরা এগুলো বলতে না, আমরা দূরে আছি। বিএনপি প্রার্থী মোশাররফ হোসেন অভিযোগ করেন, হামলায় মাসুদের ডান চোখ উপড়ে ফেলা হয়েছে। এদিকে ছেলের উপর নৃশংস হামলার খবরে স্ট্রোক করে মারা গেছেন মাসুদ রানার মা মাজেদা বেগম। ইউনিয়ন বিএনপি সভাপতি মাসুদ রানার চোখ হারানোর সংবাদ পেয়ে তার মা কিছুক্ষণ আগে স্ট্রোক করে মারা গেছে। এই ঘটনায় সংবাদ সম্মেলন করেন বগুড়া ৪ আসনের জামাত প্রার্থী ডক্টর মুস্তাফা ফয়সাল পারভেজ। বিএনপির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, হামলার সাথে জামাতের কেউ জড়িত নয়। বিএনপি সভাপতি মাসুদ এবং তার ভাই রবিউল বাহিনীর প্রধান রবিউল, তাদের নেতৃত্বেই জনগণের সামনে আক্রমণ করা হয়। সেখানে তাদের মাথা ফেটে যায়, আমাদের কাছে ছবিগুলো আছে। তো এরপরে তাদেরকে সেখানকে মারতে মারতে তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়, বাড়িতে নিয়ে সেখানে দড়িতে বেঁধে রাখা হয়। হামলার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন পুলিশ সুপার। যারা আঘাতপ্রাপ্ত তারা মেডিকেল ট্রিটমেন্ট নিচ্ছেন, আশা করা যাচ্ছে যে আজকের মধ্যে মামলা তারা অভিযোগ দিবেন এবং মামলা হবে। হামলার পর থেকেই পারশুন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। নেত্রকোনা সদরের একটি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন দেওয়ার চেষ্টা করা হয় আরও 3টি কেন্দ্রে। সোমবার রাত 1:30 নাগাদ কয়েকজন দুর্বৃত্ত পৌর শহরের পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে পুড়ে যায় কেন্দ্রের কয়েকটি বেঞ্চ। পরে লাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামন মহা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দড়িজাগি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রেও অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। মঙ্গলবার সকালে কেন্দ্রগুলো পরিদর্শন করে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা করছে পুলিশ। ভোটার কম আসবে এরকম হয়তো মনে করে একটা এরকম আগুনটা দিয়েছে, সামান্য কিছু পড়ছে এই আর একটু পেট্রোলের মতো কিছু পড়ে আছে। যে দরজাগুলো বন্ধ ছিল, বাট তারা একটা প্যানিক সৃষ্টি করার মতো জন্য আসলে সবগুলাতে আসলে চটের বস্তা কেরোসিন দিয়ে এরকম আসলে করছে। ভোটের সময় মব সৃষ্টির চেষ্টা হলে শুধু সংশ্লিষ্ট কেন্দ্র নয়, নির্বাচন কমিশনের সাথে আলোচনার সাপেক্ষে ওই আসনের ভোট গ্রহণ স্থগিত করা হবে, এমনটাই জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহরুল আলম। মঙ্গলবার সকালে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হওয়া এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। আইজিপি জানান, সকল প্রস্তুতি সম্পন্ন, কেউ নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না। বলেন, যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় স্ট্রাইকিং ফোর্স থাকবে। বাহরুল আলম আরও জানান, সারা বাংলাদেশের ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮,৭৭০টি, ৯০% ভোট কেন্দ্রেই লাগানো হয়েছে সিসিটিভি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোই বডি ক্যামেরা ব্যবহৃত হবে। গেল ভোটে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখা হয়েছে। আইজিপি বলেন, পুলিশ বর্তমানে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। সব মিলিয়ে ভালো নির্বাচন উপহার দেওয়ার প্রত্যাশা করেন পুলিশ মহাপরিদর্শক। কিন্তু এইবার নট এ সিঙ্গেল ইনসিডেন্ট উইল হ্যাপেন। আমরা যেটা ইলেকশন কমিশন বলেছে, যদি করে আমি ভোট কেন্দ্র বন্ধ করে দেবো, একটা কেন্দ্র বন্ধের জন্য আসনই বন্ধ করে দেবো। মানে এইবার পারবে না। খালি দেখেন, ইলেকশনকে ডিসরাপ্ট করার মতো কোনো শক্তি নাই। কোথাও একটা ক্রাইম হতে পারে, একটা ডাকাতি হয়ে যেতে পারে, একটা খুন হয়ে যেতে পারে, কিন্তু ইলেকশন ডিসরাপ্ট করতে পারবে না। এটা ৩,০০০ই হোক আর ৬,০০০ই হোক। রাজশাহীতে ভোটার স্লিপ দেওয়ার সময় মসজিদে এক জামায়াত কর্মীকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে নগরীর দড়িখরবনা জামে মসজিদে বিএনপির কর্মীরা রেজাউল ইসলাম মাসুম নামে ওই জামায়াত কর্মীকে অবরুদ্ধ করে রাখেন বলে অভিযোগ করা হয়। রেজাউলের দাবি, এশার নামাজ শেষে মসজিদের ভেতরে পরিচিত এক মুসলিমকে ভোটার স্লিপ দিচ্ছিলেন তিনি। এ সময় মসজিদের সামনে অবস্থান নিয়ে তাকে উদ্দেশ্য করে গালাগালি ও হুমকি দেওয়া হয়। পরে ভোটার স্লিপগুলো ছিঁড়ে ফেলেন অভিযুক্তরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সদস্যরা।
এদিকে নীলফামারী ৪ আসনে জাতীয় পার্টির প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন জাতীয় পার্টির প্রার্থী সিদ্দিকুল আলম। তিনি জানান, সোমবার মধ্যরাতে নির্বাচনী কার্যালয়ে টাকা বিতরণের অভিযোগ এনে এই ভাঙচুর চালানো হয়। সিসিটিভি ফুটেজ প্রদর্শন করে সিদ্দিকুল আলম অভিযোগ করেন, মিথ্যা দাবি তুলে জামায়াত প্রার্থী আব্দুল মুন্তাকিমের ছোট ভাই দুলাল ও সমর্থক জাকিরের নেতৃত্বে প্রায় ৩০০ লোক তার নির্বাচনী অফিসে হামলা চালায়। এতে আহত হয় ১০ জন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনেই এই হামলার ঘটনা হয় বলেও অভিযোগ করেন জাতীয় পার্টির প্রার্থী সিদ্দিকুল। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পটুয়াখালীর দুমকিতে একটি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত 8:45টার দিকে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওবায়দুল হক জানান, নিচতলার একটি রুমে টায়ার জ্বালিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রাই তার নিয়ন্ত্রণে আনে। এ সময় পুড়ে যায় একটি কক্ষের কয়েকটি বেঞ্চ ও টিনের বেড়া। এদিকে গোপালগঞ্জের জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় বিকট শব্দে ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের কর্মকর্তারা। পুরো এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোটারদের কেন্দ্রে যাওয়া থেকে বাড়ি ফেরা পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করবে যৌথ বাহিনী, এমন মন্তব্য করেন দিয়াবাড়ি ক্যাম্পের মেজর গাজী মেহেদি হাসান। মঙ্গলবার রাতে উত্তরার মুগ্ধ মঞ্চে এক ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে বিভিন্ন এলাকায় চেকপোস্ট পরিচালনা ও টহল টিম কাজ করবে। এরই মধ্যে উত্তরা দিয়াবাড়ি এলাকার ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলো চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রগুলোতে সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি ও পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা ইতোমধ্যে অসংখ্য অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং রাষ্ট্রীয় জাতীয় স্থাপনা সমূহের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হয়েছি। এই নির্বাচনকে একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের রূপ দিতে বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নিরসভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা শহর জুড়ে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ তল্লাশি অভিযান চালিয়েছে র্যাব। রাজধানীর গুলশান-বাড্ডা লিংক রোডে র্যাব 1-এর উদ্যোগে চেকপোস্ট বসানো হয়। মঙ্গলবার রাত 10টা থেকে এই তল্লাশি কার্যক্রম শুরু করে র্যাব। অবৈধ অস্ত্র, নাশকতার সরঞ্জাম ও সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্তে নজরদারি বাড়ানোর জন্যই এই তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। দায়িত্বরত কর্মকর্তারা জানান, নির্বাচনকে কেন্দ্র করে সকল সহিংসতা ও নাশকতার চেষ্টা কঠোরভাবে দমনের চেষ্টা করবে আইন শৃঙ্খলা বাহিনী। নির্বাচন উপলক্ষে আমরা এখানে বিশেষ চেকপোস্ট বসিয়েছি। এই চেকপোস্টের মূল উদ্দেশ্য হলো এখানে যাতে কোনো সন্ত্রাসী কার্যকলাপ না করতে পারে, কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার না করতে পারে। সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসি ও বেসামরিক প্রশাসনের নির্দেশনা অনুযায়ী একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ায় লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী, জানিয়েছে উত্তরা আর্মি ক্যাম্প। বিকেলে উত্তরা যৌথ পেট্রোলিং কার্যক্রম বিষয়ে মিডিয়া ব্রিফিংয়ে এমনটি বলেন কমান্ডার মেজর ইফতেখার হাসান। জানান, যৌথ পেট্রোলিংয়ের মাধ্যমে জনগণকে নির্বাচন সম্পর্কে অভয় প্রদান করা হচ্ছে। এছাড়া সেনাবাহিনী ভোটকেন্দ্র ও এর আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ, গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিতকরণ, কুইক রিয়াকশন টিম প্রস্তুত রাখা, মোবাইল পেট্রোলিং, চেকপোস্ট স্থাপন এবং প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বেসামরিক বাহিনীকে সহায়তা প্রদান করবে। তিনি আরও বলেন, সেনাবাহিনী সবসময় নিরপেক্ষ অবস্থান বজায় রেখে শুধুমাত্র আইন, সংবিধান ও রাষ্ট্রীয় নির্দেশনার আলোকে দায়িত্ব পালন করবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে একটি নির্বাচন পরিবেশ তৈরি করা, যেটি হবে নিরাপদ, নাগরিক বান্ধব এবং অংশগ্রহণমূলক। পঞ্চগড়ে 11 দলীয় জোট প্রার্থী সার্জিস আলমের গাড়িবহরে হামলা চেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার রাতে জেলার আটোয়ারি উপজেলার রমজানপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সার্জিস আলম অভিযোগ করেন, নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার সময় তার গাড়ি বহরে দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করে প্রতিপক্ষের লোকজন। পরবর্তীতে সুযোগ বুঝে কেটে পড়ে তারা। এ ঘটনায় কেউ আঘাত পাননি বলেও জানান সার্জিস।
জায়গায় জায়গায় তারা তাদের 30 জন 40 জন 50 জন করে দাঁড় করিয়ে রেখেছে নেতাকর্মী, সবাই সন্ত্রাসী কায়দায় লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমার গাড়িতে যখন আমি যাচ্ছিলাম, ভিতরে যে আমি ছিলাম এটা হয়তো তারা জানতো না, তারা একইভাবে লাঠি নিয়ে তেড়ে এসেছে আমার গাড়িতে আঘাত করার জন্য। বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে হিন্দু সম্প্রদায় কমিটির একটি সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত এই সভায় অংশ নেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান ও মুখপাত্র ডক্টর মাহদি আমিন সহ দলের জ্যেষ্ঠ নেতাকর্মীরা। সভায় আসন্ন জাতীয় নির্বাচন, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, ভোটাধিকার ও রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বিএনপি নেতারা বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই তাদের রাজনৈতিক অঙ্গীকার। হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরাও শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে মতামত তুলে ধরেন। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা 4 দিনের ছুটি ঘোষণা করায় ঈদের আমেজ রাজধানীতে। ট্রেন, বাস, ট্রাক, পিকআপ সহ বিভিন্ন বাহনে করে নিজ নিজ এলাকায় ছুটছে মানুষ। টানা ছুটিতে ভোট দেওয়ার পাশাপাশি প্রিয়জনদের সাথে সময় কাটাবেন তারা। এদিকে কয়েক গুণ ভাড়া আদায়ের অভিযোগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতেও দেখা গেছে যাত্রীদের। ভোট দিতে হবে, তাই বাড়ি যাওয়া চাই। যে যেভাবে পারছেন রওনা দিয়েছেন গন্তব্যে। ভোটের ছুটি এনে দিয়েছে ঈদের আমেজ। পরিবার পরিজন সহ ছুটছেন অনেকে। কমলাপুর আর বিমানবন্দর রেল স্টেশনে দেখা যায় কাঙ্ক্ষিত ট্রেনের জন্য অপেক্ষমান যাত্রীদের ভিড়। ভিতরে জায়গা না পেয়ে ট্রেনের ছাদে চেপেছে শত শত মানুষ। ভোট দেবেন অনেক দিন পর, সেই আনন্দে যেন উবে গেছে যাত্রাপথের কষ্ট। সৌদি আরব 24 বছর কাটাইছি, এর মধ্যে জীবনে একবার ভোট দিছি পৌরসভার চেয়ারম্যানে, আর কোনো ভোট দিতেছি না। ইনশাল্লাহ যাইতাছি। আমার মনের আশা যে 17 বছর পর একটা ব্যালট পেপার নেবো, একটা সিল নেবো, টেবিলে একটা সিল মারবো। ভোট দেওয়া লাগবে স্যার, ভোট তো কখনো দিই নাই, প্রথম ভোট দেব। ঈদের মতো একটা আনন্দ যে অনেকদিন ভোট দিতে পারি নাই, এবার যে একটা ভোট দেব। এই পর্যন্ত আসছে, এখান থেকে এসে তো এই ভোগান্তির মধ্যে পড়ছে। আমি তো ভোট দেওয়ার জন্য যাইতেছিলাম। সমান চাপ সড়ক পথে। রাজধানীর মহাখালী, গাবতলী আর সায়েদাবাদ বাস টার্মিনালে উপচে পড়া ভিড়। পরিবহনগুলোর বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ঘরমুখ যাত্রীদের। ভোগান্তি আজকে, এটা তো স্বাভাবিক, সবার মেনে নিতে হবে। এটা যাওয়া আসাটা একটু হচ্ছে ঝামেলা, এমনি ভোটের আমেজ ভালোই লাগতেছে। মূল্যবান যে ভোটটা আছে সেটা আমাদের এলাকায় যে পরিবারের সাথে একসাথে দিব। কোনো গাড়ি নাই, এখন ভাড়া যায় না, একটু মানে যাইতে তো হবে। বেলা বাড়ার সাথে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাড়তে থাকে যানবাহনের চাপ। কয়েক গুণ ভাড়া আদায়ের মধ্যেই এক পর্যায়ে সড়ক থেকে উধাও হয়ে যায় বাস। এতে ক্ষুব্ধ হয়ে চান্দনা চৌরাস্তা, রাজেন্দ্রপুর চৌরাস্তা ও মাওনা এলাকায় কিছু সময় সড়ক অবরোধ করে যাত্রীরা। রাজনীতিপুর থেকে মামেশিংলা যাইতাম 100 টাকা দিয়া, আর তারা যাচ্ছে 700 টাকা দিয়া। আমরা কিভাবে যাব? একদম 500 টাকা করে ভাড়া নিচ্ছে। যেখানেই যাই ওই 500 নিচে নাই। পাবলিকের দুর্বলতার সুযোগ নিতেছে, এখন লোক বেশি দেখছে। রাজধানীতে দেখা গেছে গণপরিবহন সংকট। এই সুযোগে রিকশা, অটোরিকশা চালকরা ভাড়া হাঁকাচ্ছেন ইচ্ছে মতো। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। উত্তরাঞ্চলে 2 বিভাগের প্রায় 3 কোটি ভোটার মুখিয়ে আছে 12 ফেব্রুয়ারি ভোট দেওয়ার জন্য। দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি সহ 250 প্রার্থী অংশ নিচ্ছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ছোটখাটো অভিযোগ থাকলেও তারা আশা করছেন শান্তিপূর্ণ নির্বাচন হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনে প্রশাসনিক অনিয়ম বা ইঞ্জিনিয়ারিং করার কোনো সুযোগ নেই। উত্তরাঞ্চলের কয়েকটি জেলা ঘুরে দিনাজপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন আলমগীর স্বপন। দিনাজপুরের বালুবাড়িতে মা তৈয়বার নামের এই ভিলায় শৈশব কৈশোর কেটেছে সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। এবারের নির্বাচনে সদর আসনের প্রার্থীও ছিলেন তিনি, কিন্তু 30 ডিসেম্বর তার মহাপ্রয়াণে এই আসনে বিএনপির প্রার্থী বদল হয়েছে। তবে থেকে গেছে তার দীর্ঘ ছায়া। এই বাবার বাড়িতে ওনার মা থাকতো, বাবা থাকতো, এইটুকুই আমরা জানতাম। তারপরে উনি নির্বাচন করতে চাইলেও হঠাৎ করে উনি চলে গেলেন। উনাকে আমরা স্মরণ করি। উনি আমাদের দুর্ভাগ্য বলা যায় যে উনি দিনাজপুরে উনি নমিনেশন ওনার নাম থাকার পরেও আমরা ওনাকে এখানে পাইনি।
12 ফেব্রুয়ারি কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আবার জুলাই সনদ বাস্তবায়নে এর সাথে প্রথমবারের মতো যোগ হয়েছে গণভোট। তাই নতুন বাংলাদেশ গড়ার এই নির্বাচনে ভোট দিতে অপেক্ষায় কৃষক, মজুর, শ্রমিক সহ সব শ্রেণীর ভোটাররা। সবাই করছে, ভোট দিতে যেতে হবে, ভোট দিতে হবে। আমাদের দেশে শান্তি হলেই আমরা ভালো, এটা চাই। পরিস্থিতি মোটামুটি খুব ভালো। এরকম পরিস্থিতি থাকলে আমরা সুন্দরভাবে ভোট দিতে পারবো, এটুকুই আশা করি। আমরা সঠিক ব্যক্তিকেই ভোট দিব, যে এলাকার কাজকর্ম করবে, ভালো করবে, তাকেই আমরা ভোট দিব। উত্তরের রাজশাহী বিভাগের 39 আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন 215 জন, আর রংপুরের 33 আসনের প্রার্থী 237 জন। এদের মধ্য থেকে প্রায় 3 কোটির বেশি ভোটার বেছে নেবেন জয়ীদের। ভোটারদের কাছে টানতে তাই ঘরোয়াভাবে শেষ মুহূর্তের কৌশল নির্ধারণে ব্যস্ত বিএনপি, জামায়াত, 2 বড় জোটের প্রার্থীরা। পরস্পরের বিরুদ্ধে অভিযোগও আছে তাদের। তারা কিন্তু গুপ্ত বাহিনী, তারা কিন্তু বিভিন্নভাবে ভোটগুলোকে প্রভাবিত করতে পারে। তবে আমরা মনে করি যে যেখানে জনগণের জনস্রোত একদিকে চলে গেছে, সেখানে যতই ইঞ্জিনিয়ারিং যতই যাই করুক, ইনশাল্লাহ আমার মনে হয় যে ইনশাল্লাহ সেটা কাজে লাগবে না ইনশাল্লাহ। আমি এদিনকে একটা বক্তব্যে বলেছিলাম যে আমাদেরকে অনেক অন্য মার্কার ভাইয়েরা কোথাও কোথাও বলেছে যে দাড়িপাল্লাকে ভোট দিলে হাত কেটে দেওয়া হবে, জিহ্বা কেটে দেওয়া হবে এবং গ্রামে ঢুকতে দেওয়া যাবে না। এটাকে কোট করে কিভাবে কথা মারপেচ করে তারা ফেসবুক পোস্ট থেকে বলেছে যে আমি নাকি তাদের হাত কেটে দিতে চেয়েছি। অনিয়ম বা কৌশলে প্রশাসনকে ব্যবহার করে ভোট জালিয়াতির কোনো সুযোগ নেই বলে মনে করেন ঠাকুরগাঁ 3 আসনের প্রার্থী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি এখন পর্যন্ত দেখেছি আপনার সামগ্রিকভাবে, তাতে করে আমার মনে হয় যে ইলেকশনটা ভালো হবে। আর ইঞ্জিনিয়ারিং টিঞ্জিনিয়ারিং ব্যাপারগুলো আমার মনে হয় না যে সেভাবে খুব ইফেক্টিভলি আপনার কোনো ইনফ্লুয়েন্স করতে পারবে। প্রার্থী সহ ভোটাররা আশা করেন শান্তিপূর্ণ নির্বাচন হবে। উত্তরের নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত অনেকটা শান্তিপূর্ণ, তবে বেশ কিছু আসন ঝুঁকিপূর্ণ, যেখানে সংঘাত সহিংসতার শঙ্কা আছে। এক্ষেত্রে প্রতিরোধের প্রস্তুতি আছে প্রশাসনের। তারা সহযোগিতা চান প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের। আলমগীর স্বপন, যমুনা নিউজ, দিনাজপুর। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত প্রায় 18,32,000 ভোটারের উপকূলীয় জেলা সাতক্ষীরা, সুন্দরবন আর সীমান্তবর্তী জনপদে নির্বিঘ্নে ভোট আয়োজনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাড়তি প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। জেলার 4টি আসনেই বড় 2 দল আর জোট প্রার্থীদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা জানালেন ভোটাররা। সাতক্ষীরা থেকে রিয়াদ রায়হানের রিপোর্ট, ছবি তুলেছেন লুৎফর রহমান। দীর্ঘদিন ধরে এই মানুষ উন্নয়ন বঞ্চিত। নির্বাচনের ঠিক 2 দিন আগে এখানকার মানুষ আসলে কি চায়, যারা জনপ্রতিনিধি নির্বাচিত হবেন তাদের কাছে তাদের চাওয়া পাওয়া জানতে আমরা এসেছি এই গাবুরা ইউনিয়নে। সুন্দরবনের খোলপেটুয়া নদী, এই উপকূলের মানুষের জীবিকা আর জীবনযুদ্ধ দুটোই নদী আর বনকে ঘিরে। বলা হয় হোয়াংহো যদি চীনের দুঃখ হয়, তাহলে গাবুরার দুঃখ খোলপেটুয়া। প্রতি বর্ষায় যার ভাঙনে দিশেহারা হন অর্ধ লক্ষের এই জনপদ। আমাদের যে কি দুর্ভোগের নির্বাচন দায়ের আসে, কিন্তু আমাদের কোনো উন্নয়নই হয় না। সমস্যা যেখানে যা থাকবে সেইখানে একটু ঠিকঠাক করে দিতে হবে, খেয়াল খুশি রাখতে হবে জনগণের পরে। ভোট আসে যায়, প্রার্থীদের প্রতিশ্রুতি নির্বাচনের আগে যতটা জোরালো থাকে, ফলাফলের পর ততটাই নীরব। তাই ভাগ্য ফেরে না এই অঞ্চলের মানুষের। আমাদের রাস্তাঘাটটা ভালো হোক, আমাদের গ্রামে একটা হাসপাতাল হোক। গাউরা ইউনিয়ন, ওখানে হচ্ছে পানির সমস্যা মেন, তারপরে এই যে হসপিটাল নেই, রুগী নিয়ে পারাপারের জন্য বিশাল সমস্যা। প্রথম সমস্যা বেড়িবাদ, তারপরে হচ্ছে এখানে চিকিৎসার সমস্যা প্লাস পানি। তবে এবার ভিন্ন প্রেক্ষাপটে নির্বাচন, ভোট নিয়ে বেশ সচেতন এই অঞ্চলের বাসিন্দারা। বলছেন এখন পর্যন্ত স্বস্তির পরিবেশ আছে এই উপকূলে। যেগুলো বাহিনীর লোক আমাদের পদক্ষেপ নিচ্ছে, সেগুলো ইনশাল্লাহ ভোটের পরিবেশ বা কেন্দ্রগুলো তারা নিয়মিত পর্যবেক্ষণ করতেছে। আমরা আশা করছি যে এবার নির্বাচন খুব সুষ্ঠু হবে, আমরা সবাই নিজের দায়িত্ব হিসেবে ভালোভাবে ভোট দিতে পারবো আমরা আশা করছি। সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। প্রায় 600 সেনা সহ বিভিন্ন বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন থাকছেন নিরাপত্তায়। পরিবেশ যেটা বলবো যে আজ থেকে প্রচারণা বন্ধ। আমাদের ম্যাজিস্ট্রেট যারা আছে তারা মাঠে আছে, তারা বিভিন্ন ধরনের টহল পর্যালোচনা করছে, মোবাইল কোর্ট করছে এবং বিশেষ করে ভোটাররা যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে আসতে পারে, এই জন্য আমরা ভোটারদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভাও করেছি।
জেলার 4 আসনের বিপরীতে প্রার্থী 20 জন, 18,32,000 ভোটারের বিপরীতে কেন্দ্র সংখ্যা 609টি, যার মধ্যে 17টি কেন্দ্র আছে 2 দ্বীপ ইউনিয়নে। উপকূলের মানুষগুলোর চাহিদার পাল্লা খুব একটা ভারী নয়। লবণ জলে গড়া মানুষগুলো চান দুবেলা দুমুঠো খেয়ে যেতে অন্তত নিরাপদে জীবনযাপন করতে পারেন। আর তাই 12 ফেব্রুয়ারি নির্বাচনে যিনি জয়ী হবেন তিনি যাতে তাদের এই নিরাপদ ব্যবস্থাটা নিশ্চিত করেন, সেই প্রত্যাশা উপকূলের মানুষের। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, গাবুরা, সাতক্ষীরা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সব উপদেষ্টার স্বামী, স্ত্রী এবং উপদেষ্টা সমমর্যাদার ব্যক্তিদের সম্পদের বিবরণী প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গেল অর্থবছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে 1,61,04,392 টাকা। এদিকে অন্তর্বর্তী সরকারের শেষ কর্মদিবসে সচিবালয়ে ছিল বিদায়ের আবহ। দায়িত্ব শেষ করে দফতর গুছিয়ে নেন উপদেষ্টারা। অনেকে এই সংবাদ সম্মেলনে তুলে ধরেন 1.5 বছর দায়িত্ব পালনের সাফল্য ব্যর্থতা। মাত্র একদিন বাদই দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। এ উপলক্ষে বুধবার 11 ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সেই হিসাবে অন্তর্বর্তী সরকারের শেষ দিন আজ। উপদেষ্টাদেরও ছিল শেষ কর্মদিবস। অবশ্য শেষ কর্মদিবসে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় ছিল অনেকটাই ফাঁকা। প্রবেশ পথগুলোতে ছিল না গাড়ির জট, নেই দর্শনার্থীদের ভিড়। দিনভর সংবাদ সম্মেলনে উপদেষ্টারা তুলে ধরেছেন 1.5 বছরের দায়িত্ব পালনের সাফল্য ব্যর্থতা। মন্ত্রণালয় বর্তমানে মেইন ফোকাস হচ্ছে ডিজিটালাইজেশন। এটাকে আমরা আরো ব্যাপক ভিত্তিক করার জন্য আমরা বিভিন্ন রকম প্রকল্প নেওয়া হয়েছে, সেই প্রকল্পগুলি চলমান আছে। যতগুলো সংস্কার আমি উদ্যোগ নিয়েছি তার 30 থেকে 40 ভাগ করতে পেরেছি। বাকিগুলো এই যে সেক্রেটারিয়েটটা দেখছো, এই সেক্রেটারিয়েটের যে করিডোরগুলো দেখছো, এই করিডোরের অন্ধকারের ভিতরে টেবিল থেকে টেবিলে, দপ্তর থেকে দপ্তরে হারিয়ে বসে আছে। নিরাপদ প্রাণীজ আমিষ নিশ্চিত করা, মৎস্য সম্পদ রক্ষা, সংরক্ষণ, জলাশয় রক্ষা এবং মাছ চাষিদের সুরক্ষায় এ খাতে আইনবিধি অধ্যাদেশ প্রণয়নের কথা বলেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। 15 মাস বা 16 মাস দিয়ে যদি আপনি বড় ধরনের সমস্যার সমাধান চান, নিশ্চয় হবে না। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামো ঠিক করতে পারলেও ব্যাংকিং খাতে প্রতিষ্ঠানগুলোর পুরোপুরি সংস্কার করতে না পারা, পাচার হওয়া অর্থ ফেরাতে না পারাকে ব্যর্থতাই মনে করেছেন অর্থ উপদেষ্টা। আমরা তো ভুল একটা করেছি, এটাকে যদি তারা কনসলিডেট করে তাতে সুবিধা হয় তাদের নিয়ে যাওয়া। ইউ ডোন্ট হ্যাভ টু ইনভেন্ট দ্য হুইল অ্যাগেইন। বন্দরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নৌখাতে রাজস্ব বৃদ্ধির উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এই পোর্টকে যদি বাঁচিয়ে রাখতে হয়, আরো অগ্রগতি করতে হয়, তাহলে এই পোর্টের ব্যবস্থাপনা এবং অন্যান্য আনুষঙ্গিক যা কিছু আছে আরো ইন্টারন্যাশনালাইজ হতে হবে। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সব উপদেষ্টার স্বামী, স্ত্রী এবং উপদেষ্টাদের সমমর্যাদা ব্যক্তিদের সম্পদের বিবরণী প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। 1.5 বছরে দুর্বৃত্তদের বিরুদ্ধে সামরিকভাবে কাজ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এখানে দুর্নীতিমূলক কর্মকাণ্ড হয়নি বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সচিবালয়ে ব্রিফিংয়ে পণ্যমূল্য নিয়ে সন্তুষ্টির কথাও বলেন উপদেষ্টা। জানান, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তিতে লাভবান হয়েছে বাংলাদেশ। ইচ্ছা হলে পাল্টা চুক্তি বাতিল করতে পারবে পরবর্তী সরকার। শেষে নিজের কর্মকাণ্ডে ভুল ত্রুটির জন্য ক্ষমা চান বাণিজ্য উপদেষ্টা। মন্ত্রণালয়ের কর্মকাণ্ড এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে অবগত করতে মঙ্গলবার বিকেলে গণমাধ্যমের মুখোমুখি বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সামগ্রিক বিবেচনায় আমাদের ব্যর্থতা নাই এটা আমি বলবো না। ব্যবসা বাণিজ্য পরিস্থিতি এবং দ্রব্যমূল্য নিয়ে তৃপ্তির ঢেকুর তোলেন উপদেষ্টা। জানান, মূল্যস্ফীতি কিছুটা সহনীয়, তবে তেলের দাম এখনো নাগালের বাইরে। বলেন, আলু এবং ডিমের দাম আর কমা উচিত নয়। ডিমের দাম বলেন, চিনির দাম বলেন, আলুর দাম বলেন, চালের দাম বলেন, ডালের দাম বলেন, সামগ্রিকভাবে তো আমার কাছে মনে হচ্ছে ভালোই আছে। আলুর দাম কমুক এটা আমি চাই না, ডিমের দাম আরো কমুক এটা আমি চাই না, এটা আমার লক্ষ্য না। কারণ আমাকে তো সামগ্রিক
অর্থনীতির বিবেচনায় আমার চাষিকে বাঁচাতে হবে। নিজের কর্মকাণ্ডে স্বচ্ছতা এবং সৎ উদ্দেশ্য ছিল বলে দাবি করেন শেখ বশির উদ্দিন। বলেন, গেল সরকারের সময় সবকিছুর নিয়ন্ত্রণ করেছে চিহ্নিত কয়েকজন ব্যবসায়ী। দুর্বৃত্তদের বিরুদ্ধে সরকার সামগ্রিকভাবে কাজ করেছে। আমাদের মন্ত্রণালয়, যে মন্ত্রণালয়গুলোতে আমি নিজে ব্যক্তিগতভাবে কাজ করেছি, আমি আশা করি যে এখানে দুর্নীতিমূলক কর্মকাণ্ড হয়নি। বাংলাদেশের চিহ্নিত কিছু ব্যবসায়ীর হাতে এই সমস্ত ব্যবসা নির্দিষ্ট ছিল। এখন প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই ধরনের কোনো নির্দেশনা আমরা পাই না। বৈষম্যহীন ব্যবস্থা তৈরি করার চেষ্টা করেছি, তার ফলে প্রচুর ট্রেড ইনক্লুশন হয়েছে। উপদেষ্টা মনে করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা চুক্তি করায় লাভবান হবে বাংলাদেশ। 20% থেকে কমে শুল্ক হার এখন 19%। দাবি করা হয়, যুক্তরাষ্ট্র থেকে তুলা এনে রপ্তানি করলে শূন্য পাল্টা শুল্ক সুবিধা বিশ্বের আর কোনো দেশ পায়নি। 85 বা 86% এক্সপোর্টের উপরে আমাদের শূন্য শুল্ক শূন্য, এবং 14 থেকে 15% রপ্তানির উপরে শুল্ক হবে 19%। ইন সিম্পল টার্মস আমরা বলি, এই ধরনের ট্রেড ডিল পৃথিবীর খুব একটা দেশ কেউ পেয়েছেন কিনা আমার ইনফ্যাক্ট জানা নেই। উপদেষ্টা মনে করেন, যুক্তরাষ্ট্র থেকে ঢালাও আমদানির শর্ত অস্বস্তি তৈরি করবে না। এই চুক্তি থেকে যে কোনো সময় সরে আসতে পারবে বাংলাদেশ। নতুন সরকার গঠন হওয়ার পরে সাথে সাথে আমি আমার কর্মজীবনে ফেরত যাব। আশা করি আপনারা আমাকে ভুলে যাবেন এবং মাফ করে দিবেন। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশে সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক মিশন। দীর্ঘ সময় পর গণতন্ত্রে প্রত্যাবর্তনের এই প্রক্রিয়া, রাজনৈতিক অঙ্গীকার এবং নির্বাচনী ব্যবস্থার অগ্রগতি গভীর আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করছে সংস্থাটি। সকালে একটি হোটেলে সংবাদ সম্মেলনে প্রত্যাশার কথা বলেন মিশন সদস্যরা। বলেন, ইইউ এর 27টি সদস্য রাষ্ট্রসহ অংশীদার দেশগুলোর পেশাদারভাবে প্রশিক্ষিত পর্যবেক্ষকরা এই মিশনে এসেছেন। সংবাদ সম্মেলনে তারা বলেন, মাঠ পর্যায়ে কাজ করা সহকর্মীরা নির্বাচন পর্যবেক্ষণের মূল নীতিগুলো মেনে চলবেন। ঢাকায় অবস্থানরত টিম সার্বক্ষণিক মাঠ পর্যায়ের পর্যবেক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখবে। পাশাপাশি মূল বিশেষজ্ঞ দল বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মোতায়েন পর্যবেক্ষকদের সঙ্গে সমন্বয় করবে। এ সময় তারা বলেন, নির্বাচন শেষ হওয়ার পর আরও একটি বিস্তৃত চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে, যেখানে বিভিন্ন বিষয়ে সুপারিশও অন্তর্ভুক্ত থাকবে। ভুয়া তথ্য, বিভ্রান্তিমূলক প্রচার সহ অন্যান্য চ্যালেঞ্জ চূড়ান্ত প্রতিবেদনের গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে। মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়েছে সিলেট ইউএসএ আসিয়ান রোড শো 2026-এর শীর্ষ সম্মেলন। মার্কিন বাণিজ্য বিভাগ আয়োজিত এই সম্মেলনে বিনিয়োগের সুযোগ সুবিধা তুলে ধরা হয়। রাজধানী কুয়ালালামপুরে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেয় বাংলাদেশি প্রতিষ্ঠান রাজু ল ফার্মের প্রতিষ্ঠাতা ও রাজু মহাজন এবং বাংলাদেশ থেকে আগত আশিকা তাইহিয়াত। সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসা সম্প্রসারণ কৌশলের পাশাপাশি আলোচনা হয় বৈধ অভিবাসনের নানা সুযোগ নিয়েও। যুক্তরাজ্যের চ্যারিটি অর্গানাইজেশন গ্রিন শেল্টার সোসাইটি ইউকের বীজ আদান প্রদান অনুষ্ঠান। পূর্ব লন্ডনের অন্তত 12টি শহরে তৃতীয় ধাপে চলে বিভিন্ন রকম গাছের বীজ আদান প্রদান আয়োজন। অংশ নেয় শৌখিন বাগানীরা। প্ল্যাকার্ডে গাছের জীবনচক্র এঁকে তুলে ধরে শিশুরা। এ সময় এমন মহৎ কাজকে আরও উৎসাহ দিতে বিভিন্ন বিভাগে সম্মাননা প্রদান করা হয় অন্তত 10 জনকে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারজানা এমি, কাউন্সিলর সাব্বির জামি সহ আরও অনেকে। সৌদি আরবে অনুষ্ঠিত হয়েছে বাণিজ্য মেলা 2026। জেদ্দায় অবস্থিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কুলের সিনিয়র শিক্ষিকা ফৌজিয়া আক্তার। সভাপতিত্ব করেন স্কুল গভর্নিং বডির চেয়ারম্যান ডক্টর সৈয়দ ওমর ফারুক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেট জেনারেল, জেদ্দার কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা। এছাড়াও বক্তব্য রাখেন মোহাম্মদ জসিমউদ্দিন, আখতারুজ্জামান ও মামুনুর রহমান। বিদ্যালয়টির শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন পণ্যের প্রদর্শনী হয় এই মেলায়। দর্শক, এই ছিল যমুনা নিউজের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।